এটা হুলিয়াজারির পদ্ধতি হইলো, তারে যদি বাড়িতে যায় না পায় তাহলে তার বাড়ির সামনে এক কপি লটকে হুলিয়াজারি করতে হবে। তাহলে হুলিয়াটা আরেকবার বলি। কোন ব্যক্তিকে পরোয়ানা দেওয়ার পরে ওই ব্যক্তি যদি হাজির না হয় বা হাজির হওয়ার সম্ভাবনা না থাকে, আদালত যদি মনে করেন এই ব্যক্তি হাজির হবেন না, তাহলে ওই ব্যক্তিকে অনধিক 30 দিনের সময় দিয়ে আদালতে হাজির হওয়ার জন্য যে নোটিশ প্রদান করে, সেটা হচ্ছে হুলিয়া। আচ্ছা, হুলিয়া কিভাবে জারি করা প্রশ্ন হতে পারে। হুলিয়া কাকে বলে, এটা তো পড়লাম। হুলিয়া জারির পদ্ধতি, যে ওই উক্ত ব্যক্তি যেখানে বসবাস করে সেখানে প্রকাশ্য স্থানে পাঠ করে শোনাইতে হবে। আচ্ছা, তারপরে ওই ব্যক্তি যেখানে বসবাস করে সেখানে লটকা দিয়ে আসছে প্রকাশ্য স্থানে। এরপরেও যদি জারি না করা যায়, তাহলে আদালত ভবনে বা প্রকাশ্য স্থানে লটকা দিয়ে এটা জারি করা যায়। 3 ভাবে জারি করা যায়। প্রথম, ওই বাড়ি এলাকা পড়ে শোনাইতে হবে। দ্বিতীয় হচ্ছে ওর বাড়িতে লটকা দিয়ে আসতে হবে। তৃতীয় হলো আহ আদালত ভবনে বা প্রকাশ্য, আদালত ভবনের সামনে। এই 3টে ভাবে হুলিয়া জারি করা যায়। 89, 87, 88। ও, এখানে একটা কথা বলা হয়েছে, এই হুলিয়া জারি করলে এটা কার্যকর হয়েছে কিনা কিভাবে মনে হয়। মনে করেন হুলিয়াটা আপনি জারি করে আসলেন, জারি করার পরে এই হুলিয়াটা কি হলো, আপনার আদালতে প্রশ্ন উঠলো যে হুলিয়া জারি হয়েছে কি হয় না। আইন বলতেছে 88, 87 ধারা, যে এই হুলিয়াটা জারি করলে চূড়ান্ত হিসাবে গণ্য হবে, অর্থাৎ এটা কার্যকর হয়েছে বলে এটা গণ্য হবে। ঠিক আছে। অতএব আপনি যতই প্রশ্ন করেন বা আমরা যতই প্রশ্ন করি এটা হুলিয়া জারি হয়নি, এটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, 88, 88 পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোপ, অর্থাৎ যে ব্যক্তি পলাতক আছেন এই ব্যক্তির সম্পত্তি ক্রোপ, অস্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তি উভয় সম্পত্তি ক্রোপ করতে পারবেন। অর্থাৎ 87 ধারা মোতাবেক হুলিয়া দেওয়ার পরে উক্ত ব্যক্তি যদি হাজির না হয়, তারপরেও তার ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি আদালত ক্রয় করতে পারবেন। আর দুয়ে বলছে, এই আদেশ দ্বারা যদি তার স্থানীয় এলাকার বাইরে, অর্থাৎ যেখানে এই আদেশটা দেওয়া হয়েছে এই আদেশের এই এলাকার বাইরে যে কোনো সম্পত্তি থাকে সেটাও তিনি ক্রয় করার আদেশ দিতে পারবেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করলে ম্যাজিস্ট্রেট সে সম্পত্তি ক্রয় করতে পারবেন। 88, 2। 3 দ্বারা বলছে, 88, 3 দ্বারা বলছে যে অস্থাবর সম্পত্তি, অর্থাৎ যে আদেশ দেওয়া আছে এই ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রয় করা যাবে। আচ্ছা, এই ক্রয় করার সিস্টেম কি? এই ক্রয় করার সিস্টেম হলো 4 ভাবে আছে। প্রথম, আটক করে রিসিভার নিয়োগ করে আটক করে ক্রয় করা যাবে। রিসিভার নিয়োগ করে ক্রয় করা যাবে। আদেশ দ্বারা নিয়োগ করা যাবে। অতএব আদালতে ইচ্ছা দ্বারা যে কোনো ভাবে এটা ক্রয় করতে পারবেন। যদি প্রশ্ন আসে যে অস্থাবর সম্পত্তি ক্রয় করার পদ্ধতি আলোচনা করুন, তাহলে আমরা কিভাবে দিতে পারি? আটক করে, রিসিভার নিয়োগ করে, লিখিত আদেশ দ্বারা হস্তান্তর নিষিদ্ধ করে, বা আদালত যেভাবে মনে করবে সেইভাবে এটা ক্রয় করতে পারবেন। এখানে আপনার এমসিকিউ কিন্তু বিভিন্ন বিভ্রান্ত করার সময় বিভিন্ন প্রশ্ন আসে, যে অস্থাবর সম্পত্তি কিভাবে ক্রয় করতে হয়, আটক করে না দখল করে নিয়ে। ঠিক আছে, তখন সবাই কনফিউশন হয়ে যায় যে আটক করে হবে না দখল নিয়ে হবে। অবশ্যই আটক করে হবে। অস্থাবর সম্পত্তি কিন্তু দখল নেওয়া হয় না, আটক করা হয়। ঠিক আছে। আচ্ছা, 8-3, 8-4 গেল, অর্থাৎ স্থাবর সম্পত্তি ক্রয় করার পদ্ধতি। অর্থাৎ যদি কোনো স্থাবর সম্পত্তি থাকে আদালত সেটা ক্রয় করতে পারেন কিভাবে? দখল নিয়ে, রিসিভার নিয়োগ করে, আর লিখিত আদেশটা হস্তান্তর নিষেধ করে, আর আদালতের আদেশ অনুসারে তিনি কার্যকরী ব্যবস্থা নিতে পারবেন। অর্থাৎ আমাদের এই দুটাতে মাধ্যমে এমসিকিউ হতে পারে, সেটা হলো অস্থাবর সম্পত্তি ক্ষেত্রে এমসিকিউ হতে পারে অস্থাবর সম্পত্তি কিভাবে মানে কিভাবে হেফাজতে নেওয়া হয়, আটক করে। এটা এমসিকিউ। আর এটা এমসিকিউ হতে আরো অন্যান্য দিবে, আটক করে দিবে, আটকটা দিবেন। আটক করে দখল করে দুটাই দিবে, তখন আপনি দিতে হবে আটক করে। আর যদি স্থাবর সম্পত্তি হয় তখন এটা এমসিকিউ হতে পারে, আটক করে দিবে, দখল করে দিবে, তখন আপনার দখল করে দিবেন। ঠিক আছে। আর 8-5, 8-5 দ্বারাতে কোনো সম্পত্তি যদি ক্ষয়শীল পতনশীল হয়, যদি কোনো সম্পত্তি ক্ষয়শীল বা পতনশীল হয়
তাহলে আদালত যদি মনে করে যে এটা বিক্রয় করতে পারবেন, এই বিক্রয়লব্ধ অর্থ আদালত আদেশ অনুসারে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ কোন সম্পত্তি আদালত যদি মনে হয় জীবন্ত প্রাণী ক্ষয়শীল পতনশীল হয়, যদি মনে করেন যে তাহলে তিনি এটা বিক্রি করার আদেশ দিতে পারবেন। আর এই বিক্রয় করার অর্থ আদালতের আদেশ অনুসারে ব্যবহৃত হবে। তাহলে আমরা কি কি পড়লাম? 88-1 দ্বারা পড়লাম 87 দ্বারা কোনো আদেশ দেওয়ার পরে বা হুলিয়া জারি করার পরে ওই ব্যক্তি যদি হাজির না হয়, তাহলে তার সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি, সকল সম্পত্তি কি করা যাবে? প্রয়োগ করতে পারবেন। এক। আর দুয়ে বলেছে কোন ব্যক্তির যদি সম্পত্তি কি হয় এলাকার বাইরে, জেলার বাইরে বা অন্য কোনো স্থানে যদি সম্পত্তি থাকে, সেটাও তিনি প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে, সেটাও তিনি প্রয়োগ করতে পারবেন। এটা হলো 88-2। আর 3 ধারা বলা হয়েছে অস্থাবর সম্পত্তি প্রয়োগ করার পদ্ধতি আলোচনা করুন। প্রশ্ন হতে পারে অস্থাবর সম্পত্তি প্রয়োগ করার পদ্ধতি আলোচনা করুন। প্রথম দিব আমরা আটক করে, আর তারপর হচ্ছে রিসিভার নিয়োগ করে, তারপরে আটক করে রিসিভার নিয়োগ করে আদালতের আদেশ অনুসারে হস্তান্তর নিশ্চিত করে, আর একটা হলো আদালত যেরকম মনে করে সেরকম আদেশ দিয়ে তিনি এটা করতে পারেন ইচ্ছা অনুসারে আর কি। আর 88-4 দ্বারা বলেছে স্থাবর সম্পত্তি প্রয়োগ করার পদ্ধতি। অর্থাৎ স্থাবর সম্পত্তি থাকে প্রয়োগ করবেন কিভাবে? প্রথম দখল নিয়ে, তারপরে রিসিভার নিয়োগ করে, আদালতের আদেশ অনুসারে হস্তান্তর নিষিদ্ধ করে, আদালতের ইচ্ছা অনুসারে। এটা হলো 4। আর 88-5 দ্বারা বলছে কোন প্রাণী হয়, জীবন্ত প্রাণী হয় বা ক্ষয়শীল হয়, যদি আদালত মনে করে তাহলে এই সম্পত্তি বিক্রয় করতে পারেন এবং বিক্রয় লব্ধ অর্থ আদালতের আদেশ অনুসারে ব্যবহার করতে পারবেন। এটা তো 88-5। আর 88-6 ক দ্বারা বলছে যদি কোন সম্পত্তি ক্রয়ের আদেশ দেওয়ার পরে যদি অন্য কোনো ব্যক্তি যদি মনে করে তার সম্পত্তি আছে, তাহলে তিনি আবেদন করতে পারবেন। আর 88-6 খতে বলেছে এই সম্পত্তি যদি আপনার যদি মনে করেন যে আপনার সম্পত্তির মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ আপনার যদি ক্রয় করা হয়েছে, আপনি নিরপরাধ, তাহলে আপনি যে আদালত আদেশ দিছে ওই আদালতে আবেদন করবেন। আর গতে বলা হয়েছে যে আদালত এটা প্রয়োগ করছে ওই আদালতে আবেদন করার পরে তিনি ওই আদালত তদন্ত করবেন, তদন্ত করে কোনো ব্যবস্থা নিবেন। আর 88-6 ঘতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আবেদন করে, তাহলে আদালত ওটা দেখার পরে চূড়ান্ত আদেশ দিবেন। অর্থাৎ দেখে শুনে বুঝে যদি ফেরত যোগ্য হয় তিনি ফেরত দিবেন, আর না হলে তিনি চূড়ান্ত আদেশ দিতে পারবেন। আর যদি উক্ত ব্যক্তি সময়ের মধ্যে হাজির হয়, অর্থাৎ সাথে দ্বারা বলা হয়েছে এই ক্রোক্টর সময়ের মধ্যে যদি হাজির না হয়, তাহলে ক্রোক্টর সম্পত্তি সরকারের এখতিয়ারধীন হবে। তবে যদি 6 মাস অধিভুক্ত না হয়, অর্থাৎ এই ক্রোক করার আদেশে 6 মাস অধিভুক্ত না হয়, তাহলে এই সম্পত্তি তিনি কি করতে পারবেন না, সম্পত্তি তিনি কি করতে পারবেন না, বিক্রয় করতে পারবেন না। অর্থাৎ ক্রোক করার আদেশ হয়েছে, কার্যকর হয়েছে, সবই আছে, কিন্তু এই আদেশ 6 মাস অধিভুক্ত হয় নাই, এই জন্য তিনি করতে পারবেন না, তিনি এটা বিক্রয় করতে পারবেন না। আর 89 ধারা বলা হয়েছে প্রকৃত সম্পত্তি প্রত্যাবর্তন। যদি কোনো ব্যক্তির সম্পত্তি ক্রয় করা হয়, ক্রয় হওয়ার পরে ওই ব্যক্তি 2 বছরের মধ্যে, অর্থাৎ তিনি আদালতের নিকট হাজির হয়ে তিনি যদি প্রমাণ করতে সক্ষম হয় মহামান্য আদালত আমি পলাতক ছিলাম না, বা বিষয়টা আমি জানতাম না, বা অবগত ছিলাম না, এটা আমার অগোচরে হয়েছে, আদালত যদি সন্তুষ্ট হয় যে আসলে একটু পলাতক ছিল না, তাহলে কি করবেন? আদালত চাইলে শর্ত সাপেক্ষে তার সম্পত্তি ফেরত বা প্রদান করতে পারবেন। এটা হচ্ছে 89 ধারা। তাহলে আমরা আজকে কি পড়লাম? হুলিয়া কাকে বলে, হুলিয়া জারির পদ্ধতি, ক্রোক কাকে বলে, ক্রোক কোন কোন সম্পত্তি করা যায়, স্থাবর অস্থাবর সম্পত্তি করা যায় 88-1, 88-2 এলাকার বাইরে সম্পত্তি ক্রোক করা যায়, 88-3 অস্থাবর সম্পত্তি ক্রোক করা যায়,
88 4 80 4 স্থাপন সম্পত্তি প্রয়োগ করা যায়। 88 5 ক্ষয়শীল পতনশীল বিক্রয় করে আদেশ দিতে পারেন। 88 7 ধারা পড়লাম, যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করে আদেশ দিতে, এই ব্যক্তির 6 মাস অধিবিত না হলে এটা বিক্রয় করা যাবে না। আর 89 ধারা পড়লাম যে যে সম্পত্তি ক্রয় করে আদেশ দেওয়ার পরে, অর্থাৎ 88 7 ধারা মোতাবেক যার আদেশ দেওয়া হয়েছে তিনি যদি 2 বছরের মধ্যে আদালতের নিকট হাজির হয়ে প্রমাণ করতে পারেন তিনি পলাতক ছিলেন না, তিনি আত্মগোপন করেন নাই, বা তিনি জানতেন না এই বিষয়টা যে তার সম্পত্তি ক্রয় করেছে, তাহলে আদালত উক্ত ব্যক্তি সন্তুষ্ট যদি লাভ করতে পারে আদালতকে, তাহলে আদালত চাইলে ওই ব্যক্তির সম্পত্তি তিনি ফেরত প্রদান করতে পারবেন। এটা হচ্ছে 89 ধারা। আগামীকাল ইনশাল্লাহ আমরা আরো পড়বো, নারী শিশু নির্যাতন আইনটাও পড়ে ফেলবো ইনশাল্লাহ। এই সপ্তাহে আমরা আল্লাহ যদি রহমত করে আমরা দ্রুত আইন মানরা তাদের শেষ করবো, কার্যবিধি শেষ করে যাব, ঠিক আছে? কারোর কোনো প্রশ্ন আছে কিনা যে আজকে আমরা যে ধারাটুকু অল্প পড়লেও কার্যবিধি আমরা নারী শিশুতে বেশি পড়েছি? আর আরেকটা জিনিস শুনেন, আমরা যদি সঠিক টাইমে ঢুকতে পারি তাহলে প্রথমে একটু রিভিশন দিয়ে নিব, কারণ রিভিশন না দিলে আপনাদের মনে থাকবে না। আর সবাই টাইম মতো ক্লাসে ঢুকে যাবেন। কারো কি কোনো প্রশ্ন আছে?